আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমরা আজকে যে টপিকটার উপর ক্লাস শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে 2024 সালে যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এভাবে আমাদের আরো সামনে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, এই সাম্প্রতিক পরীক্ষাসমূহের যে ইংলিশ অংশটা রয়েছে, এই ইংলিশ অংশের কোশ্চেনগুলো নিয়ে আমরা একটি নতুন ধারাবাহিক আজকে শুরু করতে যাচ্ছি। এই ধারাবাহিকে আমরা পর্যায়ক্রমে চলতি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। অনেকে প্রশ্ন করতে পারেন, কেন এই ধারাবাহিক? এই ধারাবাহিকটির সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যটি হচ্ছে, আপনারা যারা নিয়মিতভাবে বিভিন্ন পরীক্ষায় ফাইট করতেছেন তারা প্রত্যেকেই অবগত আছেন যে সাম্প্রতিক সময়ে যে পরীক্ষাগুলো হয় সেখান থেকে প্রচুর প্রশ্ন রিপিট হয়। তো যেহেতু প্রচুর প্রশ্ন রিপিট হয়, সঙ্গত কারণে আমাদের এই সাম্প্রতিক প্রশ্নগুলো ব্যাখ্যা সহ জানাটা অতীব জরুরি। তাছাড়া অন্য আরো একটি দৃষ্টিকোণ থেকে এই ধারাবাহিকটি খুবই গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে যে আমরা যদি সাম্প্রতিক সময়ের পরীক্ষাগুলোর প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে অবগত হতে চাই, অথবা কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হচ্ছে সেই ব্যাপারটা যদি ক্লিয়ার থাকতে চায়, তাহলেও কিন্তু আমাদের সাম্প্রতিক সময়ের প্রশ্নগুলো সমাধান করা জরুরি। তো যাই হোক, ইনশাল্লাহ আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারাবাহিক শুরু করতে যাচ্ছি। শুরুতে আমাকে একটু নিশ্চিত করবেন যে আপনারা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ। আমরা কথা বাড়াবো না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে ধীরে ধীরে বিস্তারিতভাবে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা করা, এবং সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আইডিয়াস নেব, যেগুলো ইংলিশের ভিত গড়তে আমাদের যথেষ্ট হেল্প করবে। আমরা ইনশাল্লাহ আলোচনা না দীর্ঘায়িত করে সরাসরি মূল প্রশ্নে চলে যাব। আমাদের 2024-এর এই প্রশ্নটি পরীক্ষায় আসছিল সহকারী শিক্ষক, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের। প্রশ্নটি ছিল, ইফ উই হ্যাড আ বোট, যদি আমার একটি নৌকা থাকতো, দেন উই ড্যাশ ক্রস দ্য রিভার, মানে আমরা নদীটা অতিক্রম করতাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে, একটু জাস্ট মিনিট, এখানে যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, ওকে, দেখেন এখানে যে আমরা প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছিলাম, প্রথম প্রশ্নটাতে যা বলা আছে, এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আমাদের ধারণা আছে, বিশেষ করে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ধারণা হচ্ছে, আমাদের ইফ যুক্ত বাক্য যদি মানে বি2 বা পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে আমাদের পরবর্তী বাক্যাংশটা সাবজেক্ট এখানে উড, কুড, মাইট প্লাস ভার্বের ভি1 বা বেস ফর্ম হবে। তো এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি ইফ যুক্ত বাক্যটি পাস্ট ইনডিফিনিট। কি বলেন তো? পাস্ট ইনডিফিনিট। সঙ্গত কারণে আমাদের যে অপশন হবে সেটা উড, কুড, মাইট প্লাস ভি1 হবে। এখানে অলরেডি আমাদের ভার্বের বেস ফর্ম দেওয়া আছে ভি1। তাহলে আমরা কি করব? তাহলে আমরা শুধুমাত্র উড, কুড, মাইট এদের যে কোনো একটি এখানে অপশন হিসেবে বসাবো। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, কারণ একটি মাত্র অপশনই এখানে উড দিয়ে রয়েছে, সেটা হচ্ছে সি নাম্বার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, খুবই বেসিক কিছু কনসেপ্ট, যা আপনার পরবর্তী চিন্তা করতে সুবিধা হবে। যেমন আমরা হ্যাভ ভার্ব, এটি হচ্ছে বেস ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড,
এবং পাস্ট পার্টিসিপল যেটা, এটিও কিন্তু হ্যাভ, অর্থাৎ V1 V2 B3। আমাদের মেইন ভার্ব হিসেবে আমাদের হ্যাভ ভার্বটা ব্যবহার করতে পারি। একে দুভাবে ব্যবহার করতে পারি। আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, আমরা মেইন ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি। তো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যখন আমরা ব্যবহার করব তখন কিভাবে ব্যবহার করব, ভালো করে খেয়াল করে দেখেন। অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা যখন ব্যবহার করব তখন স্বাভাবিকভাবে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, এদের পর আমার ভার্বের B3 বসবে। কথাটা ক্লিয়ার? এই যে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমি ব্যবহার করলাম, কথা বুঝতে পারছেন কিনা? যেমন হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, সেই কাজটি শেষ করেছে। তাহলে এখানে হ্যাজটা হচ্ছে মূলত আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব। কথাটা ক্লিয়ার? আবার আমরা একে মেইন ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি। মেইন ভার্ব হিসেবে ব্যবহার করলে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। বিশেষ করে আমরা যদি মনে রাখবেন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ অবজেক্ট যদি মেইন ভার্ব ব্যবহার করা হয়, এই স্ট্রাকচারকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট। আবার যদি আপনি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট ইউজ করেন, এই স্ট্রাকচারটাকে বলা হয় পাস্ট ইনডেফিনিট। কি বলা হয়? পাস্ট ইনডেফিনিট। কথা বুঝতে পারছেন কিনা? এবং এই ক্ষেত্রে এরা আছে অর্থে ব্যবহার করা হয়। কি অর্থে ব্যবহার করা হয়? আছে অর্থে। আছে অর্থ বলতে কোনো কিছু মালিকানা আছে অর্থে ব্যবহার করা হয়। কোনো কিছু মালিকানা আছে অর্থে ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি যে আই হ্যাভ আ রেড কাউ, আমার একটি লাল গরু আছে, তাই কিনা? তার মানে কি এখানে এই রেড কাউ এর মালিকানা আছে কার? আমার। এই আছে অর্থে আমরা এখানে হ্যাভ ভার্ব ব্যবহার করেছি। এখন আমি যদি বলি আই হ্যাড আ রেড কাউ, তার মানে আমার একটি লাল গরু ছিল। আমার একটি লাল গরু ছিল। এখানে আরেকটা বেসিক একটু মাথায় রাখবেন, হ্যাভ যদি মেইন ভার্ব হয় তাহলে আই অর্থে কি হবে? আমার হবে। আই অর্থ কি হবে? আমার হবে। কথা বুঝতে পারছেন কিনা? কথা বুঝতে পারছেন কিনা? তাহলে হি অর্থ তার হবে। হি অর্থ কি হবে? তার হবে। যদি আমার মেইন ভার্ব হিসেবে কি হ্যাভ থাকে, তাহলে আই অর্থ কি হবে? আমার হবে। যেমন দেখেন এখানে আমি বলতেছি আমার একটি গরু ছিল, এখানে কিন্তু আই মানে কিন্তু আমি লিখতেছি না। দেখেন আমি কিন্তু লিখতেছি না, তার মানে কি আমার একটি লাল গরু ছিল। এখন দেখেন এখানে ছিল মানে কি? এই ছিল মানে মালিকানা অর্থে ছিল। কি বলেন তো? মালিকানা অর্থে ছিল। কথা বলছেন? অর্থাৎ ছিল যখন মালিকানা অর্থে ব্যবহার করা হয় তখন সেখানে হেড ভার্বটা ব্যবহার করা হয়। কথাটা ক্লিয়ার? এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, আমাদের এই জায়গাটিতে আমরা এখানে যাকে ব্যবহার করেছি এটা কিন্তু আমার কে? মালিকানা অর্থে যদি আমার একটা কি থাকতো? আমার একটি নৌকা থাকতো। এখন দেখেন এইটুকুর অর্থ হচ্ছে আমার একটি নৌকা ছিল। কি ছিল বলেন তো? আমার একটি নৌকা ছিল। তার মানে কি মালিকানা অর্থে আমার এই নৌকাটা ছিল। কিন্তু যখন কন্ডিশনাল সেন্টেন্সে আমি অর্থ করব তখন মনে রাখতে হবে এখানে দুটো অর্থ হতে পারে। এক নম্বর অর্থ হচ্ছে যদি আমার একটি নৌকা থাকতো, যদি আমার একটি নৌকা থাকতো তাহলে আমি নদীটি অতিক্রম করতাম।
অথবা আরেকটা অর্থ সিম্পল সেন্টেন্সে হতে পারে আমার একটি নৌকা থাকলে, আমার একটি নৌকা থাকলে আমি নদীটি অতিক্রম করতাম। কথাটা ক্লিয়ার? তো যাই হোক, মূল কথা হচ্ছে হ্যাড এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, আর হ্যাড যেহেতু মেইন ভার্ব বে টু হিসেবে ব্যবহার হয়েছে, সঙ্গত কারণেই এটি হচ্ছে আমার পাস্ট ইনডেফিনিট। কি বলুন তো? সঙ্গত কারণে এটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এবার আমাকে একটু কমেন্টে জানাবেন, যদি বুঝতে পারেন একটু ডান লিখে কমেন্ট করবেন। হারিয়ে অনেকদিন পর আপনাদের সামনে লাইভ ক্লাসে হাজির হলাম। আমি আশাবাদী আপনারা আমাদের এই ধারাবাহিকটির সাথে যদি যুক্ত থাকেন তাহলে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন। আমরা সাম্প্রতিক সময়ে জানুয়ারি থেকে শুরু করেছি, ইনশাল্লাহ মার্চ পর্যন্ত ইনশাল্লাহ আমরা ক্লাস কন্টিনিউ করব। চলো আমরা একটু সামনে আগাই। আমাদের 2 নম্বর প্রশ্নটা, আমি চাইলে আপনাদের প্রত্যেকটার জন্যই সময় দিতে পারতাম উত্তর করার, যারা পারবেন তারা সঙ্গে সঙ্গে উত্তর করে নেবেন। তবে আমি আলোচনায় বিশ্বাসী, আমি চাই যে এই সুযোগে আমরা একটা দীর্ঘ সময় আলোচনা করে তুলতে পারি যাতে করে। ঠিক আছে, ওকে। তবু আপনারা 2 নম্বর প্রশ্নের উত্তরটা একটু কমেন্টে জানান, এটি কি হবে? হি হ্যাজ এসিউড মি ড্যাশ সেফটি। খুব দ্রুত একটু কমেন্টে নিশ্চিত করবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে ওকে, তাহলে প্রত্যেকেই এখানে উত্তর করেছেন কি অফ, তাই না? গুড। আমরা জানি যে এসিউ এর পর আমাদের কি বসে? অফ বসে। মানে ব্যাপারটা হচ্ছে সে আমাকে নিরাপত্তার বিষয়ে নিশ্চিত করেছে, সে আমাকে নিরাপত্তার বিষয়ে কি করেছে? নিশ্চিত করেছে। ঠিক আছে, এটা মুখস্থের পড়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা পারবেন। এবার বলুন এই 3 নম্বরটার প্রশ্নের উত্তর কি হতে পারে? খুব দ্রুত কমেন্টে জানাবেন। হারিয়ে হারিয়ে খুব দ্রুত একটু কমেন্টে জানান 3 নম্বর প্রশ্নটির উত্তর কি হবে? হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কালেকটিভ নাউন? আপনারা জানেন যে কালেকটিভ নাউন হচ্ছে আমাদের এমন একটা নাউন যেটা কমন নাউনের সংঘবদ্ধ নামকে বোঝায়, তাই কিনা? যেমন আমরা কালেকটিভ নাউনের যদি ডেফিনেশনটা একটু খেয়াল করি, কালেকটিভ নাউনটা কি মূলত, আমরা যেমন এখানে একটি যেমন আমি যদি বলি একটি ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট আছে, অনেকগুলো, একটা ক্লাসরুমে অনেকগুলো স্টুডেন্ট আছে। তো এই অনেকগুলো স্টুডেন্ট যখন ক্লাসে একটা পড়াশোনার উদ্দেশ্যে যখন একত্রিত হয়, তখন এই একত্রিত জমায়েতকে আমরা ক্লাস বলি, তাই কিনা? তার মানে যখন অনেকগুলো স্টুডেন্টের সমষ্টিকে আমরা কি বলতেছি? এখানে ক্লাস বলতেছি। সঙ্গত কারণে ক্লাস আমার কালেকটিভ নাউন। এখানে একটা কনফিউশন কাজ করে, অনেকে মনে করেন যে স্টুডেন্টস এটাও তো অনেকগুলো ছাত্রছাত্রী একসাথে বুঝাচ্ছে, তাহলে কি এই স্টুডেন্ট শব্দটাও কি আমার কালেকটিভ নাউন? না। যদি কমন নাউনের সাথে কমন নাউন যদি প্লোরাল হয়, কমন নাউন যদি কি হয়? যদি প্লোরাল হয়, সেটা প্লোরালই থাকবে। সেটা কি হবে? কমন নাউনের সাথে যদি এস বা ইএস যোগ করে যদি চেহারার পরিবর্তন না হয়, তাহলে ওটাকে কমন নাউনের আমরা প্লোরাল বলি। যেমন স্টুডেন্ট, এটির প্লোরাল হচ্ছে স্টুডেন্টস, এটা কমন নাউনের প্লোরাল, এটি হচ্ছে আমার সিঙ্গুলার, সেখানে স্টুডেন্টস হচ্ছে আমার প্লোরাল। কথাটা ক্লিয়ার? আমার যদি কালেকটিভ হতে হয় তাহলে ভিন্ন চেহারার একটা নামকরণ করতে হবে। কি করতে হবে? ভিন্ন চেহারার একটি নামকরণ, যেটা উচ্চারণ করলেও অনেকগুলো ছাত্রছাত্রী আমাদের চোখে ভাসবে। কথা বুঝতে পারছেন কিনা? যেমন আমি স্বাভাবিকভাবে যদি বুকস বলি, বুক বলি, এটা কমন নাউন, এটি হচ্ছে কি কমন নাউন। ধরুন আপনার বাসায় অথবা অন্য কোথাও পড়ার জন্য যখন অনেকগুলো বুকস একসাথে করা হবে, তখন এই অনেকগুলো বুকস যেখানে রাখা হয় সেটাকে আমরা মূলত লাইব্রেরি বলি। এখন আপনাকে যখন বলা হবে আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, তখন আপনি এইটুকু বুঝতে পারবেন যে এখানে অনেকগুলো বই আছে,
অনেক বই আছে। তার মানে এই যে একটা দৃশ্য, এটা কিন্তু আপনার চোখে লাইব্রেরি শব্দটা উচ্চারণ করলেই চোখে ভাসতেছে, কিন্তু এখানে যে বুকটা এটি হচ্ছে সিঙ্গুলার, আর এই বুকস এটা হচ্ছে প্লোরাল। তাহলে আমরা মনে রাখবো যে কমন নাউনের সাথে অ্যাজ এ যোগ করে যেটাকে প্লোরাল করা হয় সেটা কালেকটিভ হয় না, কালেকটিভ হয় নতুন একটা নামকরণ, যেটাকে উচ্চারণ করলে আমরা বুঝতে পারি ওই জায়গায় অনেকগুলো কমন নাউনের উপস্থিতি আছে, বা অনেকগুলো আমাদের লাইব্রেরিতে কি কিসের সমন্বয়ে গঠিত হয়েছে, লাইব্রেরিটা আমাদের অনেকগুলো বই নিয়ে গঠিত হয়েছে। এখানে ক্লাস কিভাবে গঠিত হয়েছে, এখানে ক্লাস গঠিত হয়েছে অনেকগুলো শিক্ষার্থীর বিনিময়ে বা শিক্ষার্থী দিয়ে। কথাটা ক্লিয়ার? তার মানে আমরা অন্তত কালেকটিভ নাউনের একটা ডেফিনিশন ক্লিয়ার হলো। সেই ক্ষেত্রে আমার যদি অনেকগুলো প্লেয়ার, মানে আমি যদি 11 জন প্লেয়ার নিয়ে আমি কিন্তু একটা টিম তৈরি করতে পারি। তাহলে প্লেয়ার এর প্লুরাল প্লেয়ার্স, ওকে ঠিক আছে, এটা হচ্ছে কমন নাউনের প্লেয়ার্স, কিন্তু এটা কালেকটিভ রূপ হচ্ছে আমার কে, টিম। তাহলে এই জায়গা থেকে আমরা কালেকটিভ নাউনটা পেয়ে গেলাম। এখন আরেকটা বিষয় হচ্ছে, তাহলে এখানে বাকিগুলো কি কি সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। যেমন ওয়াটার, আপনারা জানেন যে আমাদের ম্যাটেরিয়াল নাউন নামে একটা নাউন রয়েছে। কি রয়েছে? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা মূলত কি? এটা হচ্ছে মূলত বিভিন্ন কিছু কাঁচামাল। এটা আমরা অনেক সময় নেচার থেকে পাই। আপনি দেখবেন নেচার থেকে আমরা ওয়াটার পাই, তাই কিনা? যেমন এরকম আপনি অনেক কিছু প্রকৃতি থেকে পাবেন, গ্যাস পাবেন, তাই কিনা? এরকম দেখা যায় অয়েল আছে, অনেক কিছু আছে। আবার দেখা যাচ্ছে বিভিন্ন প্লান্টস থেকেও আমরা পাই, প্লান্টস অথবা অনেক প্লান্টস অথবা ট্রিজ থেকে যেমন আমরা পাই। এগুলি কেমন পাই? যেমন উড পাই, যেমন আমরা ফ্রুট পাই, তাই কিনা? যেমন আমরা ভেজিটেবলস পাই, তাই কিনা? এই যে এগুলো যারা আছে এরাও আমার ম্যাটেরিয়াল নাউন। একই সাথে আমরা আবার বিভিন্ন এনিমেল থেকেও পাই। এনিমেল থেকে কেমন পাই? যেমন আমরা মিল্ক পাই। কথা বুঝতে পারছেন কিনা? যেমন মিট পাই, এগুলো কিন্তু বিভিন্ন এনিমেল থেকে পাই। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন কিছু কাঁচামালকে বোঝায় যেগুলো কোনো পণ্য উৎপাদনে আমরা ব্যবহার করে থাকি, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে একে কোনো না কোনো একক বা ইউনিট দ্বারা পরিমাপ করা হয়। যেমন আপনি এটা 1 লিটার দ্বারা পরিমাপ করতে পারেন, তাই কিনা? একইভাবে আমি যদি স্বাভাবিকভাবে মানে এগুলির ক্ষেত্রে বলি, যেমন আমি যদি পেপারের কথা বলি, এটা রিম দ্বারা আপনি কি করতে পারেন? পরিমাপ করতে পারেন। কথা বুঝতে পারছেন? অর্থাৎ এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো একক দ্বারা আমরা কি করি? পরিমাপ করি। এখন দেখেন, এই যে এই জিনিসগুলো যখন কোনো একক দ্বারা পরিমাপ করা হয় তখন এটা ম্যাটেরিয়াল নাউন বলা হয়। এটা কি? ম্যাটেরিয়াল নাউন বলা হয়। আর ম্যাটেরিয়াল নাউনের সাথে আমাদের কমন নাউনের একটা বেশ মানে সম্পর্ক রয়েছে। ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে কমন নাউনের একটা সম্পর্ক রয়েছে। কেমন সম্পর্ক? আপনাকে যদি গোল্ড বলা হয়, আপনাকে যদি গোল্ড বলা হয় তখন আপনার কাছে মনে হবে এটা তো অনেকটা কমন নাউনের মতোই। আসলে ম্যাটেরিয়াল নাউনের একটা অংশকে কমন নাউনের মতোই ডেফিনেশনের সাথে মিলে যাবে, কিন্তু পার্থক্য থাকবে যে এগুলো কোনো না কোনো একক দ্বারা আমরা কি করব? পরিমাপ করব। যেমন ওয়াটার, ওয়াটার আমরা কি বলতে পারি? ওয়াটার পানি। তাহলে তো এটা যে কোনো পানিকেই বোঝাচ্ছে, তাহলে কেন আমরা একে কমন নাউন বলছি না? কারণ এদেরকে, যেমন গোল্ডকে ক্যারেট, ওয়াটার, লিটার, এগুলি কোনো না কোনো একক দ্বারা আমরা পরিমাপ করি, যার কারণে এদেরকে কমন নাউনের মতো মনে হলেও আমরা এদেরকে কমন নাউন বলি না, কারণ একক দ্বারা পরিমাপ করায় একে আমরা কি ম্যাটেরিয়াল নাউন বলি। আরেকটা বিষয়, ম্যাটেরিয়াল নাউনের সাথে আরেকটা, এটা হচ্ছে একটা আমাদের ধারণাগত একটা সমস্যা তৈরি হয়, ধারণাগত একটা প্রবলেম তৈরি হয়। আরেকটা ফ্যাক্ট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন থেকে যেটা জন্ম নেবে, ম্যাটেরিয়াল নাউন থেকে যা জন্ম নেবে সেটা কমন নাউন হবে। সেটা কি হবে? কমন নাউন হবে। যেমন আমি গোল্ড বলেছিলাম, গোল্ড থেকে যদি আমি রিং তৈরি করি তাহলে রিংটা হচ্ছে কি? কমন নাউন। গোল্ড হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন। একইভাবে আমি স্বাভাবিকভাবে যদি ধরেন উড আছে, উড থেকে যদি আমি চেয়ার তৈরি করি, তাই কিনা? তাহলে চেয়ারটা হচ্ছে আমার কমন নাউন, উডটা হচ্ছে কে? আমার ম্যাটেরিয়াল নাউন। আবার যদি ধরেন ব্যাম্বো অথবা উড থেকে যদি আপনি
কি সাপোজ মনে করেন পেপার তৈরি করেন, তাহলে পেপার কিন্তু আবার কমন নাউন হবে না। কেন হবে না? কারণ যাদেরকে উৎপন্ন করবেন এরা হতে হবে চূড়ান্ত পণ্য। এরা কি হতে হবে? চূড়ান্ত পণ্য। কথা বুঝতে পারছেন কিনা? অর্থাৎ পেপারকে পুনরায় আবার কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, যেমন বই ছাপার ক্ষেত্রে, খাতা তৈরির ক্ষেত্রে। এই কারণে আমাদের পেপার কিন্তু হবে না। এই হচ্ছে মূলত, তার মানে কি, ওয়াটার, ফুড, এরা হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। টাইগার, টাইগারটা হচ্ছে কমন নাউন, কারণ এখানে স্পেসিফিক কোনো নাউনকে নির্দেশ করা হচ্ছে না। কথা ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মূলত উত্তর, যে টিম, যেটি হচ্ছে মূলত আমাদের কালেকটিভ নাউন। কথাটা ক্লিয়ার? এবার আসেন 4 নম্বর প্রশ্নের উত্তরটা একটু দ্রুত করে ফেলুন। 4 নম্বর প্রশ্নের উত্তরটা, আরে খুব দ্রুত। এখানে বলা হচ্ছে যে পাস্ট পার্টিসিপল অফ হ্যাং, এটা খুবই গুরুত্বপূর্ণ ভার্ব, কারণ এই ভার্বটা বিসিএস পরীক্ষায় প্রায় 2 থেকে 3 বার আসছে। কথা বুঝতে পারছেন কিনা? শুধুমাত্র এই ভার্বের উপরে, এবং এই ভার্বের উপর এই যাবৎকালে অসংখ্য প্রশ্ন আসছে। আপনি ইমাজিন করতে পারেন না যে অসংখ্যবার প্রশ্ন আসছে শুধুমাত্র এই হ্যাং ভার্বটা নিয়ে। হ্যাং ভার্বের দুটো ক্যারেক্টার আছে। একটা ক্যারেক্টার হচ্ছে এটা উইক ভার্ব হিসেবে ট্রিট করা হয়, উইক ভার্ব। আরেকটা হচ্ছে স্ট্রং ভার্ব, আরেকটা হচ্ছে কি, স্ট্রং ভার্ব। কথা বুঝতে পারছেন কিনা? উইক ভার্ব আর স্ট্রং ভার্বের ডেফিনেশনটা আপনারা সবাই জানেন কিনা আমি শিওর না, তবে একটু খেয়াল করে দেখেন। যেমন হ্যাং যদি আপনার হ্যাংড হয়, ইডি যুক্ত হয়, তাহলে এটার পাস্ট V1, V2 এবং V3 হবে এমনটা। কথা বুঝছেন? এটা হচ্ছে উইক ভার্ব। আর যদি আপনি স্ট্রং ভার্বের ব্যাপারে দেখেন, তাহলে V1 এটা হচ্ছে হ্যাং, এটা বাকি হাং এবং হাঁ, বাকি দুটো ভার্বই হচ্ছে কি আপনার সেম হবে, V2 এবং V3। এখন এটাকে আমরা বলি স্ট্রং ভার্ব, আর এটাকে বলি উইক ভার্ব। উইক ভার্বটা মূলত পরিবর্তন হয় ডি, ইডি এবং টি পরিবর্তন সহযোগে। অর্থাৎ একটা ভার্বের সাথে দেখেন এই যে ইডি যুক্ত হয়ে আমার যে পরিবর্তনটা হয়েছে, এরকম ডি দিয়ে হতে পারে, ইডি দিয়ে হতে পারে, টি দিয়ে হতে পারে, তখন এটিকে আমরা উইক ভার্ব বলি। আর স্ট্রং ভার্বটা কখন বলতেছি? স্ট্রং ভার্বটা হচ্ছে যখন আমার এর ভিতরের ভাওয়েল পরিবর্তন করে যে পরিবর্তনটা হবে, ভাওয়েলের পরিবর্তন হয়ে যে পরিবর্তনটা হবে, এটাকে আমরা স্ট্রং ভার্ব বলি। আপনারা এই ভার্বের তালিকাটা আমার ইংলিশ টিউটরে কনজুগেশন অফ ভার্বস এর যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে আপনারা পাবেন। তাহলে খেয়াল করে দেখেন, এই যে স্ট্রং ভার্ব যেটা ভাওয়েল পরিবর্তন করে হয়, আর উইক ভার্ব যেটা ডি, ইডি এবং টি পরিবর্তন করে হয়। এখানে আপনি দেখেন আমাদের পাস্ট পার্টিসিপল চেয়েছে, তার মানে কি পাস্ট পার্টিসিপল চেয়েছে। এখানে কিন্তু আমার দুটোই সঠিক উত্তর, দুটোই কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? এবার আমরা একটু পরের প্রশ্নটাতে যাব। এখানে কি বলা আছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আমাদের সঠিক বাক্যটা খুঁজে বের করতে হবে। বেশ, এখন আপনারা খুব দ্রুত একটু উত্তর জানিয়ে দিন যে এখানে সঠিক বাক্যটা কি হবে। খুব দ্রুত একটু উত্তর জানিয়ে দেন। আমাদের প্রথম বাক্যটাতে আছে দ্য বয়েজ আর প্লেইং, দ্য বয়েজ আর প্লেইং। তারপর দ্বিতীয় বাক্যটা হচ্ছে আই স্টিল অ্যাড হেয়ার উইথ প্ল্যান। তৃতীয় বাক্যটা হচ্ছে হি ইজ অ্যালার্মড ফর মাই সেফটি। চতুর্থ বাক্যতে হি এগ্রিড অ্যাট মাই প্রপোজাল, এগ্রিড অ্যাট মাই প্রপোজাল। কথাটা ক্লিয়ার? খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে সঠিক উত্তর আমাদের কোনটি হওয়া উচিত। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে আমাদের সঠিক উত্তরটা কি হবে। গুড। অনেকেই ডি এ দুটো, ও সরি, উত্তর চলে আসছে, তাই না? ওকে, আমাদের এটি উত্তর। এটি উত্তর হওয়ার অন্যতম কারণ হচ্ছে বি নাম্বার অপশনটা ভুল, কারণ এখানে অ্যাড হার পর টু হয়, এটা কখনোই উইথ হয় না। তার মানে আই স্টিল অ্যাড হিয়ার টু প্লাউ, আমি এখন অবধি পর্যন্ত পরিকল্পনাটির সাথে লেগে আছি। তারপর সি নাম্বারটা কেন ভুল? কারণ হচ্ছে অ্যালার্মড এর পর অ্যাড হবে, কি হবে বলেন তো? অ্যাড হবে। তাহলে হি ইজ অ্যালার্মড অ্যাট মাই সেফটি,
সে আমার নিরাপত্তার ব্যাপারে কি সংকেত। এখানে এগ্রিড মাই প্রপোজাল, প্রপোজালের সাথে অ্যাড হবে না, টু হবে, অর্থাৎ সে আমার প্রস্তাবের সাথে একমত। হি এগ্রিড টু মাই প্রপোজাল। তাহলে সেই কারণে 2 নম্বর অপশনটাও আমাদের ভুল। মনে রাখবেন এই পরীক্ষাটিতে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের উপর অনেকগুলো প্রশ্ন আসছে। এখানে তিনটেই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তার মানে কি এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। আর যেগুলো আসছে এগুলো আমাদের রিটেনেও আসে, রিটেন বলতে 11তম থেকে 20তম গ্রেডেও এইগুলো ঘুরে ফিরে আসে, আবার একই সাথে প্রিলিতেও বারবার আসে। সো এগুলো একটু ভালো করে মুখস্থ করবেন। এটি কেন সঠিক? কারণ সাবজেক্ট হচ্ছে প্লুরাল, প্লুরাল এবং ভার্ব হচ্ছে এই কারণে আর বসছে এবং আর এর পর আমাদের আইএনজি যুক্ত হয়, যেটা হচ্ছে কন্টিনিউয়াস সেন্টেন্স। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের 5 নম্বরে গেল। এবার 6 নম্বর প্রশ্নটি বলুন, 6 নম্বরের সঠিক উত্তর কি হবে? এখানে বলা হচ্ছে হু উইল হেল্প ইউ। একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ফর্ম চাইছে। আমাদের কি চাইছে? একটু প্যাসিভ ফর্ম বের করতে হবে, তাই কিনা? এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা হু দ্বারা যখন কোনো প্যাসিভ ফর্ম হয় তখন আমরা সবাই জানি যে এটা বাই হোম হয়। কি হয় বলুন তো? বাই হোম হয়। মজার ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটাতেই আমার কি আছে? বাই হোম হাজ, কি আছে? বাই হোম আছে। তার মানে কি এখানে এই অংশটুকু নিয়ে আমাদের কোনো টেন্স ফিল করতে হচ্ছে না, যেহেতু এখানে আমার প্রত্যেকটাতেই বাই হোম আছে। তাহলে ফ্যাক্ট হচ্ছে কি সেটা আপনারা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে আমাদের সঠিক উত্তরটা কি হবে। তবে আমি একটু বলে আলোচনা এগিয়ে নিচ্ছি। আমাদের উইল হেল্প, উইল হেল্প এটার প্যাসিভটা আমাদের মূলত কি হবে? আমরা জানি যে শ্যাল উইল অর্থাৎ মডেল 1 এর প্যাসিভ হয় উইল বি হেল্প, উইল বি হেল্প, তাই কিনা? শ্যালও হতে পারে, যদি আই অথবা উই থাকে শ্যালও হতে পারে। তাহলে শুধুমাত্র বি প্লাস বি থ্রি হয়, অর্থাৎ এটা প্যাসিভটা হচ্ছে বি প্লাস বি থ্রি। এখন আমাদের যেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের প্যাসিভটা হোক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা যেটাই লিখি সেখানে আমাদের অক্সিলারি ভার্বটা মূলত সাবজেক্টের পূর্বে আসে। তারপর আমাদের কি থাকে? মেইন ভার্ব থাকে। তারপর আমাদের কি থাকে? সরি, তারপর আমাদের মেইন ভার্ব থাকে। একটু ভালো করে খেয়াল করেন, একটু জাস্ট ওকে ওকে। এরপর মেইন ভার্ব থাকে। আপনি প্যাসিভ করার সময় সেম স্ট্রাকচারটা ফেস করতে হবে, প্যাসিভ করার সময় সেম স্ট্রাকচারটা ফেস করতে হবে। কথা বুঝতে পারছেন? এই যে প্যাসিভটা হবে না, এখানে উইলটা এই জায়গায় বসবে এবং অবজেক্ট থেকে যে সাবজেক্টটা আসবে সেটা এখানে বসবে এবং মেইন ভার্বটা বি ভি থ্রি এখানে বসবে, বি ভি থ্রি এখানে বসবে। এই হচ্ছে মূলত আমাদের প্যাসিভ। তাহলে আমাদের প্রথমত হচ্ছে বাই হোমের পর আমার একটা অক্সিলারি লাগবে, তাই না? বাই হোমের পর এখানে অক্সিলারি আছে, এখানে নাই, এটা বাদ। এখানে যেটা আছে এটা উড হবে না, এটাও বাদ। এখানেও কিন্তু আমার কি অক্সিলারি নাই, তার মানে এটাও বাদ। তার মানে একটাতে শুধু অক্সিলারি আছে। এখন যেহেতু সাবজেক্টের পর বি থ্রি হবে সেটিও কিন্তু আমার এ নাম্বার অপশনে রয়েছে। তাহলে আমরা খুব দ্রুতই এটা উত্তর বের করে ফেলতে পারি, এই নাম্বারটা সঠিক উত্তর। তাহলে এই টাইপের প্রশ্নগুলো সেকেন্ডে যেভাবে সমাধান করবেন সেটা হচ্ছে বাই হোম তো আসবেই, আসুক, সমস্যা নেই। এরপর আমরা দেখব যে অক্সিলারি ভার্বটা আছে কিনা। তাহলে এখানে ইউ আসবে, তাহলে ইউ থাকলেও তো ইউ এর সাথে উইলই বসে, তাহলে এটাতে শুধুমাত্র অক্সিলারি আছে, এটাতে নাই, এটাতে থাকলেও ভুল আছে, এটাতেও নাই। তার মানে বাকি তিনটেই ভুল, আমার একটি সঠিক। ক্লিয়ার? এবার আসেন আমাদের 7 নম্বর প্রশ্নটা। এটি মুখস্থের প্রশ্ন, আপনারা জাস্ট উত্তর দেন, আমি উত্তর মিলিয়ে দিব। মানুষ মাত্র ভুল করে। খুব দ্রুত একটু উত্তরটা দিয়ে ফেলুন, আশা করি এটা প্রত্যেকেই পারবেন। আরে খুব দ্রুত একটু উত্তরটা লিখে ফেলুন, আমার মনে হয় যে প্রত্যেকেই পারবেন। মাশাআল্লাহ, আমি শুধু উত্তরটা মিলিয়ে নিচ্ছি। এই নাম্বার সঠিক উত্তর। এবার আমরা 8 নম্বর প্রশ্নটা দেখব। দেখেন এটা কি হবে। হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড, মানে এখানে কোনটা সঠিকভাবে বানানটা লেখা হয়েছে সেটা আমরা দেখব।
এখানে এনিলেশন মূলত যে বানানটা, এটাকে আমরা স্বাভাবিকভাবে পূর্ণ ধ্বংস যেটা, সেটাকে বলে থাকি। এখন এখানে এনিলেশন বানানটা মূলত কোনটা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। হারিয়া খুব দ্রুত একটু কমেন্টে জানান কোনটি সঠিক উত্তর হওয়া উচিত। ওকে, অনেকে বি নাম্বারটা বলছেন। আমি একটু মুখস্থ করার কৌশলটা বলে দিচ্ছি যে কিভাবে এই শব্দটা আপনি বের করবেন। প্রথমত হচ্ছে আপনার এনিলেশন বানানটার এই এর উচ্চারণটা আপনার আসবে না, তবে আমাদের বানান তো লিখতে হবে এন, তারপরে দুটো হচ্ছে আই দিয়ে নি, তারপরে এইচ আই, তারপর হচ্ছে লেইশন। লেইশন বানানটা যেভাবে আসে সেভাবে আপনারা লিখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এই জায়গাটুকু দেখেন, লেইশন, এখানে লেইশন, এখানে লেইশন, এইটুকুতে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে বাকি অংশটুকুতে, যে এইটুকু ঠিক আছে কিনা। তার মানে প্রথমত এন হবে, ওকে, এন ই এইচ আই, দেখেন এল কিন্তু আর হচ্ছে না, এল কিন্তু আমার কয়টা, একটা, এল কয়টা, একটা, তার মানে এটা হচ্ছে না। এখানে এন আছে, আমার এই নিটা বাদ পড়ছে, এটাও হচ্ছে না। এখানে এন আছে, নি বানানটা আমার এন আই হবে, তাই কিনা। আবার এখানে ডাবল এল হবে না, একটা এল বাদ যাবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর হচ্ছে কোনটা, বি নাম্বার, যার অর্থ হচ্ছে পূর্ণ ধ্বংস। এবার হ্যাঁ, আমরা পরবর্তী প্রশ্ন যাব, তবে তার পূর্বে আমি বলে রাখি, আপনারা যারা মনে করেন যে সহজ ভাষায় নিজে নিজে পড়ে ইংলিশ শিখতে চান, তারা ইংলিশ টিউটর বইটা সংগ্রহ করতে পারেন। এই বইটার ব্যাপারে আমি একটু জাস্ট মিনিট বলে রাখি। আপনারা মনে রাখবেন, বাজারে অনেক বই আছে, আপনারা অনেক পরিচিত বই আছে, কিন্তু এত সব বই থাকার পরেও কেন এই বইটি আপনি সংগ্রহ করবেন? এর অন্যতম কারণ হচ্ছে এই বইয়ের সহজ উপস্থাপনার কারণে। ধরেন আপনার কাছে 10 মানে 2টা 3টা বাজারে টপ লেভেলের বই আছে, কিন্তু এই বইগুলো পড়ে আপনি ইংলিশ ভালো করে রিয়ালাইজ করতে পারেন না, অথবা ভালোভাবে মানে আত্মস্থ করতে পারেন না, বা মুখস্থ করতে গেলেও ভুলে যান। তাহলে সেক্ষেত্রে এই বইটা আপনাকে হেল্প করবে। তার মানে এই যে নতুন একটি চিন্তাধারার বই, যা আপনাকে সহজে ইংলিশ পড়তে এবং শিখতে সাহায্য করবে, শুধুমাত্র এই একটা কারণে বইটি আপনার সংগ্রহ করা উচিত। আপনি যে কোনো একটি অধ্যায় পড়লে বইটির ব্যাপারে আপনার একটা ব্যতিক্রম ধারণা জন্ম নেবে। আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাব, 9 নম্বর প্রশ্ন। এই 9 নম্বর প্রশ্নটিতে কি বলা আছে দেখেন। 9 নম্বর, দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ইকোনমি। ইকোনমি শব্দটার ভার্বের ফর্মটা চাচ্ছে, তাই কেন? আপনারা দেখেন, ইকোনমিক অর্থনৈতিক, ইকোনমিক্যাল অর্থনৈতিক, আমাদের এই ইকোনমিক শব্দটা নিজেই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখানে ইকোনমিক্যাল শব্দটা এটাও অ্যাডজেক্টিভ। তার মানে আপনারা সঠিক উত্তরটা জানান, অলরেডি প্রথম দুটোই আমার অ্যাডজেক্টিভ বের হয়ে গেছে, কিন্তু বাক্যে এখানে চাওয়া হচ্ছে আমার কি ভার্ব, যে কোনটি ভার্ব হবে, তাই কিনা। ওকে, অনেকেই উত্তর দিচ্ছেন, মার্শাল্লাহ। ওকে, অনেকেই সর্বশ্রেষ্ঠ উত্তর দিচ্ছেন, আমার মনে হয় আপনাদের উত্তর সঠিক হয়েছে। এবার আসুন, ইকোনমিক্যালি, ইকোনমিক্যাল অ্যাডজেক্টিভের সাথে যদি আমার এলওয়াই যুক্ত হয়, তাহলে এটা আমাদের কি হবে, অ্যাডভার্ব হবে। তাহলে এখানে ইকোনমিক্যালি শব্দটা হচ্ছে আমাদের মূলত অ্যাডভার্ব। তাহলে এই যে দেখেন ইকোনোমাইজ, এই শব্দটা হচ্ছে মূলত আমাদের ভার্ব। এটা কি ভার্ব, কথাটা ক্লিয়ার? তো এই কারণে আমাদের কে ডি নাম্বারটা সঠিক উত্তর। এবার আসুন আমরা 10 নম্বর প্রশ্নটিতে যাচ্ছি। এই 10 নম্বর প্রশ্নটিতে কি বলা আছে, দ্য নিউ স্কুল ইজ গোয়িং টু বি ড্যাশ নেক্সট উইক। মানে নতুন একটা স্কুল যাচ্ছে, মানে এখানে ওপেন ভার্বটা বসাতে হবে, সহজ কথা। অর্থাৎ যেটা নতুন একটি স্কুল উদ্বোধন হতে যাচ্ছে নেক্সট উইক, আগামী সপ্তাহে। এখন এই ক্ষেত্রে আমরা জানি যে বি গোয়িং টু দ্বারা কন্টিনিউয়াস সেন্টেন্স তৈরি হয়। সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা যেটা হয় সেটা হচ্ছে সাবজেক্ট হয়, সাবজেক্টের পর বি গোয়িং টু যদি থাকে, আপনারা উত্তর লিখতে থাকুন, তারপর আমার ভার্বের বেস ফর্ম হয়।
ভার্বের বেস ফর্ম হয়, তারপর অতিরিক্ত যে তথ্য সেই তথ্যটা থাকে। কথাটা বুঝতে পারছেন কিনা? তবে এই যে স্ট্রাকচারটা আমি যেটা লিখলাম, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। অ্যাক্টিভ ভয়েস বলতে আমি বোঝাচ্ছি যেখানে সাবজেক্ট কাজটা করতে সক্ষম। কথাটা বুঝতে পারছেন কিনা? যেমন আমরা যদি লিখি উই আর গোয়িং টু ওপেন আ শপ, আমরা একটি দোকান উদ্বোধন করতে যাচ্ছি। এটা হচ্ছে আমার অ্যাক্টিভ। এটা হচ্ছে কি অ্যাক্টিভ। কারণ হচ্ছে অ্যাক্টিভ এই কারণেই বলছি যে এই সাবজেক্ট এই ওপেন করার টু প্লাস ভার্বের কাজটা করতে সক্ষম। টু প্লাস ভার্বের কাজটা করতে সক্ষম, এই কারণে আমাদের এটা হচ্ছে মূলত অ্যাক্টিভ বাক্য। কথাটা ক্লিয়ার? কিন্তু আপনি যদি প্রদত্ত প্রশ্নটাতে দেখেন, এখানে দ্য নিউ স্কুল, একটি নতুন স্কুল যাচ্ছে উদ্বোধন হতে, এখানে যদি আপনি ওপেন ভার্বটা বসান এবং যদি তুলনা করেন, তাহলে কিন্তু দেখেন এই কিন্তু স্কুল নিজেই কিন্তু এটাকে উদ্বোধন করতে সক্ষম নন। কে সক্ষম নন? যেহেতু সক্ষম নন, যেমন আমরা এই বাক্যটাকে যদি প্যাসিভ লিখতাম তাহলে ব্যাপারটা কেমন হতো? তাহলে হতো এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড। দেখেন গোয়িং টু বি ওপেন, এখানে ভালো করে যদি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু যখন এই যে ওপেনের কাজটা কিন্তু আমাদের এই শপটা করতে সক্ষম নন। যখন সক্ষম নন তখনই কিন্তু সেটি হচ্ছে আমাদের কি প্যাসিভ। সেক্ষেত্রে আমাদের টু প্লাস ভার্বের প্যাসিভের নিয়মটা কি? আমাদের টু প্লাস ভার্ব এর প্যাসিভের নিয়ম হচ্ছে টু বি বি থ্রি, টু বি বি থ্রি। তাহলে সেই জায়গা থেকে দেখুন টু প্লাস ভার্বকে আমরা এখানে প্যাসিভ আকারে লিখেছি টু বি ভি থ্রি আকারে। যেহেতু ইনিও সক্ষম নন, এখানে স্কুলও যেহেতু সক্ষম নন, তাহলে আমাদের এই অংশটুকু এই জায়গায় আমাদের বসাতে হবে টু বি ওপেনড। তার মানে টু বি অলরেডি আছে, তাহলে এখানে ওপেন না হয়ে আমাদের হবে কি ওপেনড। ক্লিয়ার? ওপেন না হয়ে কি হবে ওপেনড। ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ। তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার। এবার 11 নম্বর প্রশ্নের উত্তরটা খুব দ্রুত উত্তর করে ফেলুন। এই প্রশ্নটা আমার মনে হয় 2 দিন পর পরই পরীক্ষায় আসে। আমি একদম সত্যি বলছি, এমন কোনো মাস নেই যেখানে আপনি যদি একটু অ্যানালাইসিস করে দেখবেন যে এটা ঘুরে ফিরে চলে আসছে। এই কারণে প্রিভিয়াস কোশ্চেন্স গুলো সলভ করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। বুঝতে পারছেন কিনা? আরে খুব দ্রুত একটু কমেন্ট করে ফেলুন কি হওয়া উচিত। মাশাআল্লাহ। এখানে বি এবং ডি এর ভিতর উত্তরের একটা ঝামেলা হচ্ছে। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা প্যাসিভ করি, ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা প্যাসিভ করি, তখন যদি সাধারণত ভার্ব দ্বারা যদি শুরু হয়, ভার্ব প্লাস অবজেক্ট, এটা সাধারণত অ্যাক্টিভ হয়। আমরা প্যাসিভটা করি লেট দ্বারা শুরু করি, তারপর আমাদের অবজেক্ট থেকে যে আসে সেই সাবজেক্টে বসে, এবং এই যে ভার্বটা থাকে এটাকে বি বি থ্রি আকারে মূলত ব্যবহার করি। এটাই হচ্ছে প্যাসিভ, আর কিছু না। জাস্ট অবজেক্ট থেকে সাবজেক্ট আসে, লেট দ্বারা শুরু করি বি বি থ্রি। কথা বলেন বি বি থ্রি দ্বারা আমরা কিন্তু এবার একটু খেয়াল করে দেখেন, এখানেই প্রায় 2-3টা প্রশ্ন আসছে বি বি থ্রি দিয়ে। একটু আগে গোয়িং টু দিয়ে করলাম, এখন আবার লেট দিয়ে করতেছি, এর আগে আবার শ্যাল দিয়ে করছি। আমি পুরো ব্যাপারটা আপনাদের সামারি টেনে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। এখানে এই বি বি থ্রির 3টা প্যাসিভই চলে আসছে আজকের পরীক্ষায়, চিন্তা করে দেখেন। তার মানে আমরা যদি একে প্যাসিভ করি ওপেন, আগে দেখবো যে লেট আছে কিনা। ওকে, লেট সবকটাতেই আছে। এখন লেট অবজেক্টটাকে দ্য ডোর,
এটাও আছে, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। তার মানে কি পরে লাগবে B3, তাহলে এখানে 2 আছে, এটা হবে না, 2 আছে হবে না, B1 হবে না, B3 লাগবে। তাহলে মানে হচ্ছে আমাদের ডি নাম্বার উত্তর। আমি আপনাদের এই পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের এখানে প্রথমত দেখেন আমাদের মডেলস এর যত ইয়ে আছে, শ্যাল, উইল, ক্যান, মে, মাইট, উড, কুড প্লাস, এগুলো কিন্তু প্যাসিভটা হবে B3। কথা বুঝতে পারছেন কিনা? যেটা আজকে পরীক্ষায় আসছে 1 নম্বর। 2 নম্বরটা আমরা দেখলাম যে বি গোয়িং টু, কি বলেন তো, বি গোয়িং টু প্লাস B1, এটার প্যাসিভ হচ্ছে 2B3। কথা বুঝতে পারছেন কিনা? এটার প্যাসিভও এটা। এবং আমরা মাত্র যেটা দেখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব প্লাস, এটা হচ্ছে 3 নাম্বার, ভার্ব প্লাস অবজেক্ট, এটার প্যাসিভও হচ্ছে আমাদের B3, এটার প্যাসিভও কি B3। এই যে কনসেপ্টটা আমাদের উচিত হচ্ছে এগুলো নোট করে ফেলা, যে একই টাইপের প্যাসিভ কোনটা কোনটা, যে আজকে এই 3টা নিয়মই আমাদের এই পরীক্ষার প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মডালস এর ক্ষেত্রে আমাদের B3 প্যাসিভ হয়, বি গোয়িং টুর ক্ষেত্রে শুধু বি গোয়িং টু না 2 প্লাস ভার্বের প্যাসিভটা হচ্ছে B3, ক্লিয়ার? এবং আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও প্যাসিভটা হচ্ছে B3। তার মানে কত চমৎকার 3টা রুল একটি পরীক্ষায় চলে আসছে। এগুলো একটু আপনারা সতর্ক থাকবেন এবং সমাধান করবেন। এবার 12 নম্বর প্রশ্নটা খুব দ্রুত উত্তর করে ফেলেন, কি উত্তর হওয়া উচিত? 12 নম্বর খুব দ্রুত উত্তর করে ফেলেন, কি উত্তর হওয়া উচিত? এখানে স্পষ্টতই বলা হচ্ছে I worked first dash I should miss the train। যদিও ওইটুকুর অর্থ এইটুকু হচ্ছে আমি দ্রুত হেঁটেছিলাম, ওইটুকু হচ্ছে আমার ট্রেনটি মিস করা উচিত, কিন্তু মাঝখানে এমন একটা কনজাংশন আমাকে ব্যবহার করতে হবে যেটা ব্যবহার করলে আমরা সম্পূর্ণ অর্থটা কি করতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো। হরিয়া খুব দ্রুত একটু উত্তর করবে। লিস্ট, আমরা এখানে উত্তর লিস্টই হবে, কিন্তু আমরা লিস্টটা কখন ব্যবহার করি সেটা একটু জানতে হবে। লিস্টটা ব্যবহার করি যে পিছে কোনো কিছু ঘটে যেতে পারে এরকম আশঙ্কা থেকে যখন আমরা কোনো কাজ করি। যেমন আই ওয়ার্কড, আমি দ্রুত হেঁটেছিলাম যাতে করে পিছে আবার ট্রেনটা মিস না করি, পিছে আবার ট্রেন মিস করে না ফেলে। কথা বুঝতে পারছেন কিনা? যে আমি দ্রুত হেঁটেছিলাম, কারণটা কি, সতর্কতাটা কেন আমি নিয়েছিলাম, কারণটা ছিল যে পিছে আবার ট্রেনটা মিস না করে ফেলে, পিছে আবার ট্রেনটি মিস করে না ফেলে। এরকম ক্ষেত্রে মূলত আমরা লিস্ট ব্যবহার করি। আমরা জানি যে লিস্ট যখন ব্যবহার করা হয় তখন সাবজেক্টের পর আমাদের শুড প্লাস V1 মূলত ব্যবহার করে থাকি। ক্লিয়ার? সো আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে। এবার 13 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটাও কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের ভিতর মনে হয় একাধিকবার আসছে। ইনসার্ট শব্দটার অপোজিট কি হবে? খুব দ্রুত একটু কমেন্টে জানান। ইনসার্ট শব্দটার অপোজিট কি হবে? খুব দ্রুত একটু কমেন্টে জানান। গুড। 13 নম্বর অনেকে বি হিসাব করেছেন। আপনারা দেখবেন এমএস অফিস যারা ইউজ করেন, শুধু অফিস, এমএস অফিসে মাইক্রোসফট ওয়ার্ড,
অথবা পাওয়ার পয়েন্ট, এগুলিতে দেখবেন একটা ইনসার্ট বাটনই আছে, ইনসার্ট একটা বাটন আছে। এটার মানে হচ্ছে কোনো কিছু প্রবেশ করানো, মানে যুক্ত করা। সেটার বিপরীত হচ্ছে মূলত আসলে কোনো কিছু বাদ দেওয়া, মুছে ফেলা, ডিলিট করা। এই কারণে উত্তর হচ্ছে বি। আপনাদের উত্তর সঠিক হয়েছে। এবার 14 নাম্বার, মেইডেন স্পিচটা কি? এটা বলতে কি বোঝায়? আমার মনে হয় এটা কতবার যে আসছে, তার মানে অসংখ্যবার পরীক্ষায় প্রশ্ন আসছে। প্রতি কয়েকটা পরীক্ষা পর পরই এই প্রশ্নটা রিপিট হতে দেখা যায়। কথা বুঝতে পারছেন কিনা বলেন? খুব দ্রুত উত্তর করে ফেলুন, এর উত্তর কি হবে? মাশাআল্লাহ। আপনারা জানেন মেইড ইন স্পিচ বলতে বলা হয় যে সংসদের যে নবাগত সদস্যর যে প্রথম ভাষণটা, অর্থাৎ ফার্স্ট স্পিচ যেটাকে আমরা বলি, এই ফার্স্ট স্পিচটাকেই মূলত মেইড ইন স্পিচ বলা হয়। কথাটা বুঝতে পারছেন কিনা? এটা সবারই মুখস্থ আছে, আমরা পরবর্তীটাতে চলে যাই। আরনি হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ মিউজিক। আমার মনে হয় এটা সবাই পারবেন, খুব দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আমার মনে হয় সবাই এই প্রশ্নটার উত্তর পাবেন। হরিয়াম। হ্যাঁ, হারিয়াম, খুব দ্রুত, খুব দ্রুত। ওকে, মাশাআল্লাহ। এখানে হচ্ছে কোনো কিছুতে আগ্রহ থাকা, সেক্ষেত্রে ইন্টারেস্ট ইন ব্যবহার করা হয়। যারা ফর দিয়েছেন তাদেরটা ভুল হয়েছে। হ্যাভ নো ইন্টারেস্ট ইন মিউজিক, অর্থাৎ আরনির মিউজিকে কোনো কি নেই, আগ্রহ নেই। কথাটা ক্লিয়ার? আমরা আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি। আপনারা যারা ইংলিশে দুর্বল, যারা মনে করেন যে ইংলিশ ভীতির কারণে আমার পরীক্ষায় টেকা সম্ভব হচ্ছে না, বা কোনো কারণবশত ইংলিশ ভীতিটা এতটাই প্রকট যে পরীক্ষার হলে আমি ইংলিশ প্রশ্ন দাগাতেই পারে না, তাদের জন্য এটা একটা দারুণ অপরচুনিটি, একটা লং কোর্স। লং কোর্স বলতে আপনি দীর্ঘ সময় আমার সাথে আপনারা লেগে থাকতে পারবেন, যেখানে আমি সপ্তাহে 3 দিন ক্লাস নিচ্ছি, এবং এই 3 দিন ক্লাসের সাথে সাথে আমরা অসাধারণ সব স্লাইড এবং ইংলিশ টিউটর বইটার আলোকে মূলত আমরা সম্পূর্ণ কোর্সটি পরিচালনা করতেছি। আপনি যদি আমাদের সাথে 6 মাস থেকে 1 বছর সময় লেগে থাকতে পারেন, আপনি ইংলিশে যতই দুর্বল হন না কেন, আমি আপনাকে নিশ্চিত করতে পারি আপনি অবশ্যই ভালো কিছু করবেন। তো যারা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন, আমার মনে হয় যে যত্রতত্র ঘুরে বেরিয়ে আসলে আলটিমেট ইংলিশ শেখা সম্ভব না। এটা একজন দক্ষ মেন্টরের অধীনে দীর্ঘ সময় আপনার চর্চা করা উচিত। সে আলোকেই আমরা মূলত এই কোর্সটি মানে সাজিয়েছি, যেখানে আপনি লং টাইম সময় আমার সাথে লেগে থাকতে পারবেন। আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানেই বেসটি পরিচালিত হচ্ছে। তো এই বিষয়টি যারা মনে করেন যে ভর্তি হওয়া দরকার, তারা আমাদের পেজে মেসেজ দেবেন। আর আরেকটি বিষয় আমি একটু জানতে চাই, আমি যে ধারাবাহিকটির প্রথম ক্লাসটি নিলাম, এই ধারাবাহিকটি আসলে কন্টিনিউ করা উচিত কিনা, বা আপনাদের কেমন লাগলো, একটু দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন প্লিজ। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে ধারাবাহিকটি আপনার কেমন লাগলো এবং এটি আসলে কন্টিনিউ করা উচিত কিনা। আমি আপনাদের একটা বিষয় বলি, যে আপনারা যারা ইংলিশ নিয়ে ভয়ে থাকেন, তাদের উচিত যে ইংলিশ নিয়ে একটু লং টাইম সময় ইনভেস্ট করা। কারণ হচ্ছে যে এটি এমন একটি বিষয় যে হুটহাট করে কয়েকটা ক্লাস বা কোনো স্পেশাল বেসে ধরেন জব কোর্সে ভর্তি হয়ে ইংলিশ শিখতে পারবেন না। ইংলিশ এবং ম্যাথকে আপনাকে আলাদাভাবে শিখতেই হবে, সেটা যেখানেই শেখেন। তো আপনার জন্য যেটা বেটার, বা আপনি যার লেক্সারটা ভালো বুঝেন তার কাছে অ্যাডমিট হয়ে যান। কারণ আপনি যদি নিয়মিতভাবে ক্লাস করেন, দেখবেন আলটিমেট আপনি ইংলিশে অনেক শক্তিশালী অবস্থানে চলে গেছেন। ওকে, মাশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ। ওকে,
তাহলে আমি আজকে আর ক্লাসটি বাড়াচ্ছি না, আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই থাকবে। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। তো আমি সপ্তাহে 9টায় মূলত সাধারণভাবে 3 দিন ক্লাস ফ্রি ক্লাসে থাকবো। যেদিন ব্যস্ত থাকবো আগেই জানিয়ে দেব, বা প্রতিটি ক্লাসের আগে আমি নোটিশ দিয়ে জানিয়ে দেব যে আজকে ক্লাস হবে বা পরশু ক্লাস হবে, আমি নোটিশ দিয়ে জানিয়ে দেব। তবে আমি গণিতের ফ্রি ক্লাস নিয়েও আপনাদের সামনে বেক করব। তবে সেটার সময় হয়তো রাত 9টায় হবে না, সেটা সন্ধ্যার পর হবে। কবে বেক করব সেটিও আমি আমাদের পেজগুলোতে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। আপনারা যারা গণিত ও ইংলিশের মানে দুটো বিষয়ের ভীতি দূর করতে চান, তারা আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।